সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব হাতে থাকা সংবাদ শিরোনাম। শেখ হাসিনা কোনো বিবৃতি দেননি, বললেন সজীব ওয়াজেদ জয়। এরপর জানাবো আওয়ামী লীগের প্রতি কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার। আরও জানিয়ে দেব সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে 11টি বাইক রেখেই পালালো ডাকাত দল। তারপরেই জানাবো আমিরাতে দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের মুক্তির বিষয়ে কথা বলবেন ডক্টর ইউনূস। আর সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার আরও ভেতরে ঢুকে পড়লো এবার ইউক্রেনীয় বাহিনী, বিপাকে মস্কো। এতক্ষণ যারা ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। শেখ হাসিনা কোনো বিবৃতি দেননি। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ছাড়ার আগে বা পরে কোনো বিবৃতি দেননি বলে নিশ্চিত করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। রোববার 11 আগস্ট রাতে এই প্ল্যাটফর্মে এক বার্তায় তিনি এই কথা জানান। সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই বার্তায় লিখেছেন, আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি একটি সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি তার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি। এর আগে সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের পক্ষ থেকে এক প্রতিবেদন প্রকাশ করা হয়। এখানে দাবি করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর এই প্রথম কোনো বিবৃতি দিয়েছেন। উল্লেখ্য যে গত 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এদিকে বার্তা সংস্থা AFP কে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার জীবন বাঁচানোর জন্য নয়াদিল্লিকে ধন্যবাদ জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। অন্যদিকে অন্তর্বর্তী সরকারকে জয় মবরুল বা উচ্ছৃঙ্খল জনতার শাসন বলেও আখ্যা দিয়েছেন। তিনি আরও বলেছেন, দেশে দ্রুতই নির্বাচন দিন, অন্যথায় দেশে বিশৃঙ্খলা দেখা দেবে বলেও সতর্ক করেন তিনি। এদিকে আওয়ামী লীগের প্রতি কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার। আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, দল পুনর্গঠন করেন, সমস্যা নাই, তবে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না। সোমবার 12 আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে CMH-এ গিয়ে সাম্প্রতিক সহিংসতায় আহত আনসার সদস্যদের খোঁজ খবর নেন তিনি। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের অনেক অবদান আছে দেশের জন্য, সেজন্য দল গোছান। প্রতি বিপ্লব করতে চাইলে হাজার হাজার লোকের রক্ত ঝরাতে হবে। আপনারা দল পুনর্গঠন করুন, মারামারি না। আমরা আর কোনো মরদেহ চাই না। উপদেষ্টা আরো বলেন, আমি আপনাদের কাছে অনুরোধ করি, এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ এই দেশের জনগণ এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি পুনর্গঠন করেন, এই পার্টির অনেক অবদান আছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা অস্বীকার করতে পারি না। একটি রাজনৈতিক দল যেভাবে থাকে সেভাবে এটিকে পুনর্গঠন করুন। নির্বাচনে আসলে লড়বেন, জনগণ ভোট দিলে ক্ষমতায় যাবেন। উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, এই দেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই, একটু সময় দেন, ভুলে যাবে। কারণ যাকে ধরছিলেন নেতা, তিনিও পালিয়ে বেড়াচ্ছেন। যাকে জনগণ ধরছে তাকে আর বাঁচাতে পারছি না আমরা। অনেক নেতাকেই অনেকেই বাঁচিয়েছে, আমরা জানি কে কোথায় আছে। এগুলো না করে আপনারা পার্টিকে পুনর্গঠন করুন। অন্তর্বর্তী এই উপদেষ্টা বলেন, এই দেশের প্রধান পার্টি একরকম আওয়ামী লীগ। একসময় আমাদের মতো বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। 52-র আন্দোলন, 69-এর গণ আন্দোলন, স্বাধীনতা, এসব ব্যক্তিগত কোনো কারণে নষ্ট করবেন না, এটা আমাদের জাতীয় সম্পদ। এদিকে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে 11টি বাইক রেখে পালালো ডাকাত দল। নাটোরের নলডাঙ্গায় দিনের বেলাতেই ডাকাতির উদ্দেশ্যে 11টি বাইক নিয়ে একটি গ্রামে হানা দেয় একদল ডাকাত। কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বাইক ফেলেই চম্পট দেয় ডাকাতের দল। রোববার 12 আগস্ট দুপুরে উপজেলার পাচারমোড় এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে নলডাঙ্গা থানার ওসি মোহাম্মদ মনোয়ারুজ্জামান। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রোববার দুপুরে 20 থেকে 22 জনের একটি দল অগ্নেয়াস্ত্র নিয়ে বাইকে চড়ে পাচারমোড় এলাকায় একটি গ্রামে ডাকাতির প্রচেষ্টা চালায়। তখন এলাকাবাসী সেনাবাহিনীর টহল দলকে বিষয়টি জানায়। খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী সেখানে গেলে সশস্ত্র দলটি 11টি বাইক রেখে দিক বিদিক পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরা ফেলে যাওয়া সেই বাইকগুলো জব্দ করে থানায় হস্তান্তর করে। সশস্ত্র দলটিকে চিহ্নিত করতে সেনাবাহিনী কাজ করছে বলেও জানান ওসি মনোয়ারুজ্জামান। এদিকে আমিরাতে দণ্ডপ্রাপ্ত আসামিদের মুক্তির বিষয়ে কথা বলবেন ডক্টর ইউনূস। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে দণ্ডপ্রাপ্ত হওয়া প্রবাসীদের মুক্তির বিষয়ে সেই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলবেন বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার 11 আগস্ট বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অডিটোরিয়ামে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেন। মতবিনিময়ের শুরুতে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে বেশ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে, তার মধ্যে আরব আমিরাতে বেশ কয়েকজন
কয়েকজন কর্মীকে আটক করা হয়েছে, এমনকি জেলও দেওয়া হয়েছে। বিষয়টি আমরা গভীরভাবে দেখছি। তারা কিছুতেই যেন ভোগান্তিতে না পড়ে সেই চেষ্টাও করা হচ্ছে। আশা করছি আজ বা কালকের মধ্যেই প্রধান উপদেষ্টা নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, যাতে তারা সহায়তা পেতে পারে। অন্তত কোনো শাস্তি ছাড়া যেন তাদের মুক্তি দেওয়া হয়। তারপর বাকিটুকু না হয় আমরা সহায়তা করার চেষ্টা করলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই উচ্চ পর্যায়ে কথা বলবেন, চেষ্টা করবেন তাদের যেন শাস্তির সম্মুখীন হতে না হয়। তৌহিদ হোসেন বলেন, তারা হয়তো স্থানীয় আইনের ব্যত্যয় ঘটিয়েছে, সে কারণে আমরা সেই দেশকেও দোষারোপ করতে পারি না। তাদের যে আইন আছে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিয়েছে। কিন্তু প্রবাসীদের সেন্টিমেন্ট যেটার কারণে তারা এটার পক্ষে এসেছে, তখন এটা হয়তো তারা আইন কানুন ভুলে গিয়েছেন অনেকে। আমরা চেষ্টা করব তাদের যেন মুক্তি করতে পারি। এ সময় প্রবাসীদের জন্য সেবার মান উন্নয়নের কাজ চলছে জানিয়েও তিনি বলেন, প্রবাসীদের জন্য আরো উন্নত সেবা বিষয়টিও লক্ষ্য রাখা হবে। উল্লেখ্য যে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকটি রাস্তায় গেল 19 জুলাই জামায়াত করে প্রবাসী বাংলাদেশিরা। এ সময় দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। পরে 3 বাংলাদেশিকে যাবজ্জীবন সাজা দেয় দেশটির আদালত। এছাড়া অবৈধভাবে সেই দেশে প্রবেশ এবং সমাবেশে অংশ নেওয়ায় আদালত আরো 53 জনকে 10 বছর এবং একজনকে 11 বছরের কারাদণ্ড দেন। আদালত তাদের কারাবাসের মেয়াদ শেষে নির্বাসন এবং জব্দ করা সমস্ত ডিভাইস বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। এদিকে রাশিয়ার আরও ভেতরে ঢুকে পড়ল ইউক্রেনের বাহিনী। বিপাকে মস্কো। টানা 2 বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দীর্ঘ এই সময়ের মধ্যে এই প্রথম রাশিয়ার কুরস্ক অঞ্চলের 20 কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার পর রুশ ভূখণ্ডের এতটা ভেতরে আর কখনো যেতে পারেনি ইউক্রেন। রোববার এমন তথ্যই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। টানা 6 দিন ধরে রুশ ভূখণ্ডে অভিযান চালাচ্ছে ইউক্রেন। যুদ্ধ শুরুর পর এবারই প্রথম এমন তীব্র আক্রমণ চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা, যার ফলে বিশেষ প্রতিরোধ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে মস্কো। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার পশ্চিমে কুরস্ক অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে। স্থানীয় সময় শনিবার রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে জেলেনস্কি আরও বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনী এই যুদ্ধকে আগ্রাসীদের অঞ্চলের দিকে নিয়ে যাচ্ছে। রোববার এই হামলা 6ষ্ঠ দিনে গড়ায়। ইতিমধ্যে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভেতরে 20 কিলোমিটারের অগ্রসর হয়েছে বলেও জানা গেছে। রাশিয়ার কাছে ইউক্রেনের এই হামলা ছিল অপ্রত্যাশিত। তারা নিরাপত্তার জন্য সীমান্তের 2 পাশ থেকে প্রচুর মানুষকেও সরিয়ে নিচ্ছে। কুরস্কের সীমান্তবর্তী এলাকা থেকে 76,000-এরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম তাস। কুরস্ক অঞ্চলের প্রতিরক্ষায় রাশিয়া ট্যাঙ্ক ও রকেট লঞ্চিং সিস্টেমও পাঠানো হয়েছে। 3 অঞ্চলে প্রতিরক্ষামূলক ব্যবস্থাও নিয়েছে মস্কো। এই অঞ্চলগুলো হলো ইউক্রেন সীমান্তবর্তী শহর কুরস্ক, বেলগরদ ও বেয়ানস্ক। এসব অঞ্চলের কর্তৃপক্ষ সম্ভাব্য হামলা ঠেকাতে বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে, যার মধ্যে আছে যানবাহন ও নাগরিকদের চলাচলের উপর বিধিনিষেধ এবং ফোনে আড়িপাতা। রাশিয়া জানিয়েছে মঙ্গলবার সকালে 1000-এরও বেশি ইউক্রেনীয় সেনা কুরস্ক অঞ্চলে প্রবেশ করে। তাদের সঙ্গে ট্যাঙ্ক ও সাজোয়া যানও ছিল। ইউক্রেনের বাহিনী বেশ কয়েকটি গ্রাম দখল করে নেয় এবং প্রাদেশিক শহর সুজ্জা দখলেরও সম্ভাবনা তৈরি করে। শনিবারের ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের যোদ্ধাদের ধন্যবাদ দিয়ে বলেছেন, তিনি রাশিয়ায় অভিযান নিয়ে তার দেশের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আলেকজান্ডার সিরস্কির সঙ্গে আলোচনা করেছেন। জেলেনস্কি আরও বলেছেন, ইউক্রেন প্রমাণ করেছে যে তারা ন্যায় বিচার পুনরুদ্ধার করতে পারে এবং আগ্রাসীদের উপর প্রয়োজনীয় চাপও সৃষ্টি করতে পারে। যুদ্ধের শুরু থেকেই প্রতিরক্ষায় ব্যতিব্যস্ত থাকলেও সাম্প্রতিক সময়ে একাধিকবার রুশ ভূখণ্ডে হামলা ও অভিযান চালিয়েছে কিয়েভ। এদিকে রোববার দিনের শুরুতেই ইউক্রেনের রাজধানী কিয়েভ ও সুমি অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিসকো বলেছেন, শহরে বিমান হামলার বিষয়ে সতর্ক দেওয়া হয়েছে এবং এ ধরনের হামলা ঠেকাতে কাজ করছে আকাশ হামলা প্রতিরক্ষা ইউনিটও। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বেসামরিক নাগরিকদের সতর্ক করে নিরাপদ আশ্রয় থাকার অনুরোধ করেছেন। দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কিয়েভ ও তার আশপাশের অঞ্চল এবং পূর্ব ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা জারি আছে।